হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 11 নম্বর জিকের সেট। আর আরও একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, এই প্রত্যেকটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম যে প্রশ্নটা দেখো, ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ফ্রান্স, ব্রাজিল, জার্মানি নাকি সুইজারল্যান্ড? তো দেখো, সম্পূর্ণ ফিফা নিয়ে আমরা আলোচনা করব। ফিফা ফুটবলের যে সংগঠন ফিফা। তো দেখো, ফিফার স্থাপনা হয়েছিল 1904 সালে। আর এর যে হেডকোয়ার্টার অবস্থিত সুইজারল্যান্ডের জুরিক, মানে অপশন ডি সঠিক উত্তর, সুইজারল্যান্ডের জুরিক। আর এর যে হেড, বর্তমানে যে হেড, তার নাম হচ্ছে ইনফ্যান্টিনো। এছাড়াও তোমাদের জানতে হবে যে ফিফা 2023 সালে যেটা হলো ফিফা, মানে ওটা 22-এর ফিফা, কিন্তু আয়োজিত হলো 2023-এ। এটা সম্পর্কে জানতে হবে তোমাদের যে 2023 সালের ফিফা হচ্ছে 22তম। এটা আয়োজিত হলো কাতারের দোহায়। আর এখানে জিতলো হচ্ছে আর্জেন্টিনা, উপবিজেতা হচ্ছে ফ্রান্স। এর যে ম্যাসকটের নাম হচ্ছে লাইভ, ফুটবলের নাম হচ্ছে আল রাহেলা। আর এর যে স্লোগান হচ্ছে নাও ইজ অল। এগুলি জানতে হবে, তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা নোট করে নিতে পারো। এরপরে দেখো, আরেকটা জিনিস জানতে হবে যে 2026 সালের ফিফা বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে? তো মোট 3টে দেশে আয়োজিত হবে, আমেরিকা, কানাডা আর হচ্ছে মেক্সিকো। এই 3টে দেশে আয়োজিত হবে। এরপরে 2-এর দাগেটা দেখো, ইএমআই শব্দটির পূর্ণ নাম কি? তো এর নাম হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। অপশন এ সঠিক উত্তর, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। এরপরে 3-এর দাগেটা দেখো, বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে? কর্ণাটক, কেরল, তামিলনাড়ু নাকি জম্মু কাশ্মীর? এখানে সঠিক উত্তর হবে কেরল, অপশন বি। তো ভারতে মোট 7টি ক্লাসিক্যাল ড্যান্স আছে। মোট 7টি আছে, তার মধ্যে একটি হচ্ছে কথাকলি, এটা কেরলে অবস্থিত। আরও একটা আছে, সেটা হচ্ছে মোহিনীঅট্টম, কথাকলি দুটোই শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স, আর দুটোই কেরলে অবস্থিত। তো কথাকলি সম্পর্কে আমরা এখানে দেখব। আর এটা হচ্ছে কেরলের, এটা পুরুষ প্রধান নৃত্য। কথাকলিটা পুরুষ প্রধান নৃত্য। এখানে 2 রকমের চরিত্র আছে, যে ক্যারেক্টারগুলি সেটা 2 রকমের হয়। একটা হচ্ছে পাচা, এটা হচ্ছে যে নায়ক, তাকে বলা হয় নায়ক। আর এটা হচ্ছে কেটি, এটা হচ্ছে রাক্ষসকে বলা হয় রাক্ষস। এরপরে দেখো, পরীক্ষায় তোমাদের আসে যে কথাগুলি নৃত্যের সাথে যুক্ত যে ব্যক্তিগুলির নাম তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসে। তো তোমরা এটা মনে রাখো, এর সঙ্গে যুক্ত যে নৃত্যকার তারা হচ্ছে মৃণালিনী সারাভাই, রুক্মিণী দেবী অরুণডালে, উদয় শঙ্কর, কৃষ্ণকুটি, আনন্দ শিবরমন। এগুলি সব হচ্ছে কথাগুলির সাথে যুক্ত। এরপর 4-এর দাগেটা দেখো, আনআকস্টমড আর্থ বইটির লেখককে? অমর্ত্য সেন, অমিতাভ ঘোষ, ঝুম্পা লাহিড়ী নাকি চেতন ভগত? তো এটা সঠিক উত্তর হবে ঝুম্পা লাহিড়ী, অপশন সি। এরপরে 5-এর দাগেরটা, গান্ধার চিত্রশিল্প কোন শাসকের সমসাময়িক ছিল? গুপ্ত, কুষাণ, সাতবাহন নাকি মৌখরী? তো এটা সঠিক উত্তর হবে কুষাণ বংশের, অপশন বি সঠিক উত্তর, কুষাণ বংশের সমসাময়িক ছিল। আর এটা সম্পর্কে জানতে হবে তোমাদের যে কুষাণ বংশ, এই বংশের সংস্থাপকের নাম হচ্ছে কুডাল গডফিসেস। আর এই বংশের সবথেকে যোগ্য যে শাসক ছিল তার নাম হচ্ছে কনিষ্ক। কুষাণ বংশের সবথেকে যোগ্য শাসক ছিল কনিষ্ক। আর কনিষ্ক সম্পর্কে জানতে হবে যে এই কনিষ্কের রাজধানী ছিল পেশোয়া বা পুরুষপুর। আর এই বংশের শেষ রাজা ছিল, মানে এই কুষাণ বংশের শেষ রাজা ছিল, তার নাম হচ্ছে বাসুদেব। তো এরপরেটা দেখো, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ মুসি নদীর তীরে। এছাড়াও আরও কিছু শহরের নাম জানতে হবে এবং তার তীরে
তীরবর্তী নদীর নামও জানতে হবে, বা নদীর তীরবর্তী শহর। তো দেখো, একটা তো হলো হায়দ্রাবাদ মুর্শিদ তীরে অবস্থিত, লখনউ এটা হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত, কোটা চম্বল নদীর তীরে, কানপুর হচ্ছে গঙ্গা নদীর তীরে, সম্বলপুর মহানদীর তীরে, আমেদাবাদ সবরমতী নদীর তীরে, উজ্জয়িনী ক্ষিপ্রা বা শিপ্রা নদীর তীরে, আর নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে। এ কটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে 7 দাগেরটা, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তো এটা আশা করি তোমরা সকলেই জানো। ভারতের একমাত্র সক্রিয় জ্বালামুখী বা আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ, অপশন এ সঠিক উত্তর। এটা অবস্থিত আন্দামানে। আর এটা ছাড়াও আরও কিছু আগ্নেয়গিরির নাম জানতে হবে এবং সেগুলি কোন দেশে অবস্থিত সেটাও জানতে হবে তোমাদের। তো প্রথমেই তোমাদের যে নামটা আসবে সেটা হচ্ছে কোটোপ্যাক্সি, মাউন্ট কোটোপ্যাক্সি। এটা অবস্থিত ইকুয়াডরে। বিসুবিয়াস আর হচ্ছে এটনা, এই দুটো অবস্থিত ইতালিতে, বিসুবিয়াস ও এটনা ইতালিতে। এবং মোনালোয়া জ্বালামুখী অবস্থিত আমেরিকার হাওয়াই দ্বীপে। এটা গুরুত্বপূর্ণ খুবই, আমেরিকার হাওয়াই দ্বীপে মোনালোয়া জ্বালামুখী অবস্থিত। এবং এখান থেকে একটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়? তো এটা হচ্ছে স্ট্রম্বলি, একে ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বলা হয়। এছাড়াও কিলিমিঞ্জারো অবস্থিত আফ্রিকার তানজানিয়ায়, এগুলি জানতে হবে। আর একটা জিনিস দেখো, এভাবে যখন লাভাটা উঠছে, লাভা ওঠার পরে একটা সময় ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলি সব জমে যায়। এবার এই যে মাঝখানে একটি গর্তের মতো হলো, এখানে একটা হ্রদ তৈরি হয়। এই হ্রদটার নাম কি? তো এই হ্রদটার নাম হচ্ছে ক্রেটর হ্রদ। ক্রেটর হ্রদ হচ্ছে এই হ্রদটার নাম। এরপর 8 দাগেরটা দেখো, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন হয় কার দ্বারা? তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, সংসদের উভয় কক্ষের সদস্য দ্বারা। তো দেখো, এখানে একটা জিনিস জানতে হবে তোমাদের, একটা হচ্ছে রাষ্ট্রপতি আর একটা হচ্ছে উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনে কে ভাগ নেয়? লোকসভা আর হচ্ছে রাজ্যসভা, এই দুটোর নির্বাচিত সদস্যরা। আর এখানে ভাগ নেয় লোকসভা, রাজ্যসভা আর হচ্ছে বিধানসভা, এই তিনটির রাষ্ট্রপতি নির্বাচনে ভাগ নেয় লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার নির্বাচিত সদস্যরা, এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে ভাগ নেয় লোকসভা, রাজ্যসভা নির্বাচিত ও মনোনীত উভয় সদস্যরা। তো এরকম কেন? কারণ হচ্ছে রাষ্ট্রপতি নিজেই সদস্যদের মনোনীত করে। কীভাবে করে দেখো, তোমাদের আশা করি মনে থাকবে যে রাষ্ট্রপতি রাজ্যসভার 12 জন সদস্যকে মনোনীত করে বিজ্ঞান, কলা, সাহিত্য থেকে। আবার লোকসভার 2 জনকে করতো অ্যাংলো ইন্ডিয়ান, এদের মনোনীত করত। তাই রাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র নির্বাচিত সদস্যরা ভাগ নেয়, মনোনীত সদস্যরা ভাগ নেয় না, কারণ তাদের তো রাষ্ট্রপতি নিয়োগ করেছে, তাই ভাগ নেয় না। আর আরেকটা জিনিস জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য নয়, কিন্তু তবুও ইনি রাজ্যসভার সভাপতি, এটা জানতে হবে। এরপরে দেখো 9 দাগেটা, ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের কোন ধারায় আছে? 40, 42, 44 নাকি 45? তো প্রত্যেকটা অপশানই গুরুত্বপূর্ণ। প্রথম অপশান দেখো, আর্টিকেল 40। এখানে কি আছে? এখানে আছে গ্রাম পঞ্চায়েতের উল্লেখ আছে আর্টিকেল 40-এ। আর্টিকেল 42, এখানে আছে যে কোনো সেক্টরের কর্মচারীদের মানসিক ও শারীরিক অসুস্থতায় ছুটি, এবং মহিলাদের গর্ভাবস্থার শেষ 3 মাস, মানে বাচ্চা হওয়ার আগের শেষ 3 মাস এবং বাচ্চা হওয়ার পরের 3 মাস ছুটি থাকবে। আর এই নিয়ম প্রথম 2টি বাচ্চার ক্ষেত্রেই লাগু হয়। আর্টিকেল 44, এখানে আছে ইউনিফর্ম সিভিল কোড। আর ইউনিফর্ম সিভিল কোডটা কি তোমাদের আগের দিনে বলেছিলাম। এখানে মূলত 3টি জিনিস দেখা হয়, একটা হচ্ছে বিবাহ, ডিভোর্স আর হচ্ছে সম্পত্তির কাগজ, এই 3টি জিনিস দেখা হয়। আর্টিকেল 45, এখানে কি আছে? এখানে আছে 0 থেকে 6 বছরের বাচ্চাদের স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং 6 থেকে 14 বছরের বাচ্চাদের শিক্ষায় প্রাথমিক শিক্ষা দেওয়া। তো এখানে সঠিক উত্তর হলো আর্টিকেল 44, ইউনিফর্ম সিভিল কোড। এরপর 10 দাগেরটা, পেন্ডুলামের পর্যায়কাল কিসের ওপর নির্ভর করে?
দৈর্ঘ্য, ভর, সময় আর হচ্ছে দৈর্ঘ্য ভর উভয়ের ওপর। তো এটা সঠিক উত্তর হবে দৈর্ঘ্যের ওপর, অপশন এ সঠিক উত্তর, দৈর্ঘ্যের ওপর। এরপরে 11 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোনটি বস্তুর জড়তা পরিমাপ করা হয়? তো ভর জড়তা পরিমাপ করে, অপশন বি সঠিক, অপশন বি সঠিক উত্তর, ভর বস্তুর জড়তা পরিমাপ করে। এরপর 12 দাগেরটা দেখো, কোনটি প্রত্যক্ষ কর? তো এই প্রশ্নটা তোমাদের খুবই আসে, ডাইরেক্ট ট্যাক্স আর হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এটা তোমাদের পরীক্ষা খুবই আসে, তো তোমরা এগুলো মনে রাখো যে ইনডাইরেক্ট ট্যাক্স কী কী। একটা হচ্ছে সার্ভিস ট্যাক্স, একটা হচ্ছে কাস্টম ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স, এগুলি সব হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আর ডাইরেক্ট ট্যাক্সগুলি কী কী আছে? ইনকাম ট্যাক্স, যে আয়কর দিই আমরা, ইনকাম ট্যাক্স। ল্যান্ড রেভিনিউ, যে ভূমি সংস্করণ আছে সেটা। এছাড়াও যে এগ্রিকালচার আছে, কৃষি ট্যাক্স। আর কর্পোরেট ট্যাক্স, এগুলি সব হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তো এখানে দেখো কোনটি ডাইরেক্ট ট্যাক্স নয়? আয়কর, কর্পোরেট ট্যাক্স, সম্পত্তির কর, এগুলি সবই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর। তার মানে অপশন ডি সঠিক উত্তর, কোনোটাই নয়। এরপর 13 দাগেরটা, কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে? হেস্টিংস, এডেনবারো, ডালহৌসি নাকি উইলিয়াম বেন্টিঙ্ক? তো এটা সঠিক উত্তর হবে এডেনবারোর সময়, অপশন বি। এরপরে 14 দাগেরটা দেখো, রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ সর্বপ্রথম কোন যুদ্ধ জাহাজে ঘটেছিল? HMIS হিমালয়া, HMIS বাহাদুর, তলোয়ার নাকি মঞ্জে? তো এটা হয়েছিল তলোয়ারে, অপশন সি সঠিক উত্তর, HMIS তলোয়ার। 15 দাগেরটা দেখো, হ্যারি পটার সিরিজ এর লেখক কে? তো এর লেখক হচ্ছে JK রাউলিং, অপশন এ সঠিক উত্তর, JK রাউলিং। এরপরে 16 দাগেরটা, UN জাতিসংঘ কতগুলি অফিসিয়াল ভাষা আছে? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, 6টি ভাষা আছে। তো এই ভাষাগুলি কী কী? সেগুলি হচ্ছে ইংরেজি, ফ্রান্স, রাশিয়ান, স্প্যানিশ, চাইনিজ আর হচ্ছে আরবিক, এই 6টা ভাষা আছে। আর তোমাদের UN সম্পর্কে আগের দিনও বলেছিলাম যে মোট 6টা অঙ্গ আছে UN-এর, সেগুলো কী কী? তো সেগুলি হচ্ছে, প্রথম হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট, এছাড়াও ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এবং সচিবালয়, মহাসভা, সিকিউরিটি কাউন্সিল, এগুলি সব 6টি অঙ্গ। এবার এর মধ্যে অনেক ভাগ আছে, তো সেগুলি তোমাদের আগের দিনে বলেছিলাম। এখানে তোমরা শুধু জেনে রাখো যে UN-এর স্থাপনা হয়েছিল 24শে অক্টোবর 1945 সালে। আর এর যে মোট সদস্যতা আছে 193টি দেশ, এবং নবীনতম সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। এগুলি জেনে রাখো। এরপরে দেখো 17 দাগেরটা, চিনি গবেষণাগার কোথায় অবস্থিত? লখনউ, কানপুর, কর্নাল নাকি ধানবাদ? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, কানপুরে অবস্থিত। আর এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে কর্নাল, হরিয়ানার কর্নাল, এখানে কি আছে? ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, NDRI, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, এর হেডকোয়ার্টার অবস্থিত কর্নাল, হরিয়ানায়। এরপর 18 দাগেরটা দেখো, টেনিদা চরিত্রটি কে সৃষ্টি করেছিল? তো এটা সঠিক উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন বি। এরপরে 19 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোনটি কেরলের বিখ্যাত খেলা? তো নৌকা বাইচ, অপশন ডি, নৌকা বাইচ বা নৌকা দৌড়, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 20 দাগেরটা, হোয়াইট ডেজার্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, জম্মু কাশ্মীর নাকি লাদাখ? এটা সঠিক উত্তর হবে গুজরাটে অবস্থিত, অপশন বি। গুজরাটের যে রন আছে, কচ্ছের রন, এটাই হোয়াইট ডেজার্ট নামে পরিচিত। এরপর 21 দাগেরটা দেখো, ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? কুট্টানাথ, টেট্টিনাথ, ইন্দিরা পয়েন্ট নাকি ওয়ানাদ? তো এটা সঠিক উত্তর হবে কুট্টানাথ, অপশন এ সঠিক উত্তর। আর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই প্রশ্নটা রেলের গ্রুপ ডিতে 2018 সালে এসেছিলো এই প্রশ্নটা। ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? কুট্টানাথ। এরপরে দেখো 22 দাগেরটা, মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে রয়েছে? ভাগ 2,
ভাগ 3 ভাগ 4 নাকি ভাগ 4-এর এ। তো দেখো মৌলিক কর্তব্য তো আছে ভাগ 4-এর এতে, অপশন ডি সঠিক উত্তর। আর ভাগ 4-এর এতে আর্টিকেল কত তাহলে? আর্টিকেল হচ্ছে, যদি তোমাদের প্রশ্ন আসে যে মৌলিক কর্তব্যের অধিকার উল্লেখ সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে, তাহলে হবে 51 এ, 51 এ আর্টিকেলে আছে। আর বাকি অপশনগুলো দেখো আর্টিকেল পার্ট 2 বা ভাগ 2, এখানে কি আছে? তো ভাগ 2-এ আছে নাগরিকতা, ভাগ 2-এ আছে নাগরিকতা, আর এর আর্টিকেল হচ্ছে 5 থেকে 11। ভাগ 3, ভাগ 3-এ আছে মৌলিক অধিকার, ভাগ 3-এ মৌলিক অধিকার, আর ভাগ 4-এর এতে হচ্ছে মৌলিক কর্তব্য। তাহলে ভাগ 3-এ কত থেকে কত নম্বর আর্টিকেল? 12 থেকে 35। এটা হচ্ছে ভাগ 3 মৌলিক অধিকার। আর্টিকেল পার্ট 4 বা ভাগ 4, এখানে আছে ডিপিএসপি, এর উল্লেখ আছে 36 থেকে 51 আর্টিকেল পর্যন্ত। দেখো এই ডিপিএসপি সম্পর্কে তোমাদের জানতে হবে যেটা, যে 36 থেকে 51 পর্যন্ত যে আর্টিকেলগুলি আছে, এই আর্টিকেলের যে সুবিধা সেগুলো দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রাজ্যের ইচ্ছে অনুসারে এটা দেওয়া হয়, মানে রাজ্যে যদি টাকা থাকে তাহলে দেওয়া হয়, রাজ্যের টাকা না থাকলে এটা বন্ধ করে দেওয়া হয়। যেমন ধরো প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা, মানে 36 থেকে 51 পর্যন্ত যে আর্টিকেলগুলি আছে সবকটি একই নিয়ম। এরপরে 23-এ এটা দেখো ইলেকট্রাম কার সংমিশ্রণে তৈরি মিশ্র ধাতু। তো এটা হচ্ছে সোনার উপর, অপশন বি সঠিক উত্তর, সোনার উপর মিশ্রণে। এরপরে 24-এ এটা দেখো নিচের কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? তো এটা সঠিক উত্তর হবে ভিটামিন ডি, অপশন সি সঠিক উত্তর, ভিটামিন ডি। আর দেখো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, আর এটি এক প্রকারের হরমোন। এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। এবার বাকি অপশনগুলি দেখো, ভিটামিন এ এর অভাবে কী হয়? এ এর অভাবে হয় রাতকানা, রাতকানা। সি এর অভাবে কী হয়? সি এর অভাবে যে স্কিন সম্পর্কিত যে রোগ, স্কিন সম্পর্কিত, ত্বক সম্পর্কিত যে রোগ, সেগুলি সবাই ভিটামিন সি এর অভাবে। আর ভিটামিন কে এর কাজ কি? ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা, রক্ত তঞ্চনে সাহায্য করা, ব্লাড ক্লটিংয়ে সাহায্য করা। এরপরে 25-এর দাগেরটা অ্যাজ ইউ লাইক ইট গ্রন্থটির লেখককে? গ্রাহাম সুইফট, বিল ক্লিন্টন, শেক্সপিয়ার নাকি লুইস ক্যারল? তো এটা সঠিক উত্তর হবে শেক্সপিয়ার, অপশন সি সঠিক উত্তর। এরপরে 26-এর দাগেরটা ভারতের পিকাসো কাকে বলা হয়? এম.এফ. হুসেন, ফতেহ আলী খান, জিডি বিড়লা নাকি আমজাদ আলী খান? তো এটা সঠিক উত্তর হবে মকবুল ফিদা হুসেন, মানে এম.এফ. হুসেন, অপশন এ সঠিক উত্তর, এম.এফ. হুসেন। এরপরে 27-এর দাগেরটা দেখো কবির পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা কবির পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এটা দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের জন্য, অপশন ডি সঠিক উত্তর। এটা গুরুত্বপূর্ণ, একটা নতুন প্রশ্ন। কবির পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের ক্ষেত্রে। 28-এর দাগেরটা দেখো টেলিভিশনের আবিষ্কারককে? তো এটা সঠিক উত্তর হবে জন বিয়ার্ড, অপশন বি। এটা তো টেলিভিশন হলো। আরেকটা দেখো টেলিফোনের আবিষ্কারককে? তো টেলিফোনের আবিষ্কারক হচ্ছে গ্রাহাম বেল, টেলিফোনের আবিষ্কারক। এরপরে 29-এর দাগেরটা দেখো রেন্ড কোন দেশের মুদ্রা? দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, শ্রীলঙ্কা নাকি মায়ানমার? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, দক্ষিণ আফ্রিকার মুদ্রা রেন্ড। এবার দেখো এছাড়াও আরও কিছু জানতে হবে তোমাদের, সেগুলো হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম কি? তো এটা হচ্ছে কিয়াত, মায়ানমারের মুদ্রা কিয়াত। এরপর 30-এর দাগেরটা দেখো সম্রাট অশোকের প্রশাসনে রাজুকরা কিসের তদারকি করত? তো এটা সঠিক উত্তর তো হবে অপশন সি, জমি জরিপ সংক্রান্ত বিষয়। আর অশোক সম্পর্কে তোমাদের যেগুলি জানতে হবে সেটা হচ্ছে এনার প্রশাসনে, আচ্ছা ইনি জন্মেছিল হচ্ছে 304 খ্রিস্টপূর্বাব্দে, 304 খ্রিস্টপূর্বে জন্মেছিল। আর এনার যে রাজ্যাভিষেক হয়েছিল সেটা হয়েছিল এটা হয়েছিল 269 খ্রিস্টপূর্বাব্দে। আর এই রাজ্যাভিষেকের 8 বছর পরে, মানে 261 খ্রিস্টপূর্বাব্দে, কলিঙ্গের রাজা নন্দরাজের সাথে তার যুদ্ধ হয়,
এবং এই যুদ্ধের ফলে অনেক নিরীহ মহিলা, শিশু প্রাণ হারায়। তাই দেখে অশোক অস্ত্র ত্যাগ করেছিল। আর কলিঙ্গ যুদ্ধ এবং অশোক সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া গেছে উড়িষ্যার হাতিগুফা অভিলেখ থেকে। এগুলো জানতে হবে তোমাদের। এরপর 31 দাগেরটা দেখো, হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এটা সঠিক উত্তর তো অপশন সি, জার্মানি আর পোল্যান্ডের মধ্যে। এছাড়াও আরও কিছু লাইনের সম্পর্কে তোমাদের জানতে হবে। সেগুলি প্রথমে আসবে 38° প্যারালাল বা 38তম অক্ষাংশ। এটা অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে, দক্ষিণ কোরিয়া, উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যে। আর তোমাদের জানতে হবে যে ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত আর হচ্ছে চীন, ভারত আর চীনের মধ্যে। রেড ক্লিফ লাইন, রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত আর হচ্ছে পাকিস্তানের মধ্যে। আর 49° প্যারালাল, 49° বা 49তম, এটা হচ্ছে আমেরিকা আর হচ্ছে কানাডা, আমেরিকা কানাডার মধ্যে 49° প্যারালাল। এরপর 32 দাগেরটা দেখো, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া নাকি পশ্চিম বর্ধমান? তো পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলিতে অভ্র উৎপাদন হয় সেগুলো হচ্ছে পুরুলিয়া আর বাঁকুড়া বিশেষত। তো এখানে দেখো অপশনের হিসাবে পুরুলিয়া সঠিক উত্তর হবে। এরপরে 33 দাগেরটা, নিচের কোন প্রাণীটির পিত্তথলি নেই? ইঁদুর, উট, জিরাফ নাকি মাছ? তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্টে এটার উত্তর বলবে। এরপরে 34 দাগেরটা, 1084 মা গ্রন্থের রচয়িতাকে? তো এটা সঠিক উত্তর হবে মহেশ্বতা দেবী, অপশন বি। এরপরে 35 দাগেরটা দেখো, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? 5ই জুন, 15ই সেপ্টেম্বর, 28শে ফেব্রুয়ারি নাকি 22শে ডিসেম্বর? তো এটা পালন তো করা হয় 28শে ফেব্রুয়ারি, অপশন সি। আর যদি তোমাদের প্রশ্ন আসে যে 2024 সালের থিম কী ছিল, তাহলে কী হবে? তো থিম ছিল হচ্ছে বিকশিত ভারত এর জন্য স্বদেশি যে টেকনিকগুলি আছে সেগুলি, বিকশিত ভারত, ডেভেলপড ভারতের জন্য যে স্বদেশি টেকনিক আছে সেটি এর থিম। দেখো এছাড়াও তোমাদের জানতে হবে যে এই যে 28 ফেব্রুয়ারি পালন কেন করা হয়, এই দিনটাই কেন পালন করা হয়? তো যে রমন এফেক্টের আবিষ্কার করেছিল সিবি রমন, আর এর জন্য এনাকে 1930 সালে ফিজিক্সে নোবেল দেওয়া হয়েছিল। এই দিন দেওয়া হয়েছিল বলে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। তো এখানে আরও একটা প্রশ্ন তোমরা জেনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে মরণোত্তর মানে মৃত্যুর পরেও ভারতরত্ন পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিল? মরণোত্তর ভারতরত্ন জয়ী প্রথম ভারতীয় নাম ছিল হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। এবং 2024 সালে, এটা কারেন্টের ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমাদের মনে রাখতে হবে যে 2024 সালে 5 জনকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করা হয়েছে। তারা কে কে? প্রথম আছে কর্পূরী ঠাকুর বিহারের, লালকৃষ্ণ আডবাণী, চৌধুরী চরণ সিং, পিভি নরসিংহ রাও এবং এমএস স্বামীনাথন, এদেরকে দেওয়া ঘোষণা হয়েছে। এরপরে 36 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোনটি টার্সিয়ারি ক্ষেত্রের অন্তর্ভুক্ত? ব্যাংকিং, উৎপাদন, বনায়ন নাকি খনন? তো এটা সঠিক উত্তর হবে ব্যাংক, অপশন এ। এছাড়াও আরও কিছু নামের কথা তোমরা মনে রাখো, ক্ষেত্রের নাম, সেগুলো হচ্ছে ব্যাংক, শিক্ষা, পরিবহন, বিমা, এগুলি সব হচ্ছে টার্সিয়ারি ক্ষেত্রের অন্তর্গত। এরপরে 37 দাগেরটা, রুপিয়া মুদ্রাটা কে প্রচলন করেছিল? তো এটা সঠিক উত্তর তো হবে শেরশাহ সূরি, অপশন এ সঠিক উত্তর। এর পাশাপাশি তোমাদের জানতে হবে যে সুরবংশ, এই বংশের সংস্থাপক ছিল ফরিদ বা শেরশাহ সূরি। ইনি দিল্লিতে কেল্লা এ কোহনা বা পুরনো কেল্লা তৈরি করেছিল, এবং এরপরে ইনি হজরত এ আলা এই উপাধি গ্রহণ করেছিল শেরশাহ সূরি। আর ইনি ধনী ব্যক্তিদের জন্য সোনার মুদ্রা করেছিল অশরফি, এবং মধ্যবিত্তদের জন্য
রূপোর মুদ্রা তৈরি করেছিল, তার নাম হচ্ছে রুপিয়া। এবং গরিবদের জন্য তামার মুদ্রা তৈরি করেছিল, তার নাম হচ্ছে দাম। এই তিনটি জিনিস তৈরি করেছিল। আর এনার সময় মানে এই শেরশাহ সুরির আমলে 1 রুপিয়া ছিল 26 দামের সমান, মানে 1:64, 26 না সরি 64, 1 রুপিয়া ছিল 64 দামের সমান। আর এই শেরশাহ সুরি প্রথম পাট্টা প্রথা শুরু করেছিল, পাট্টা যে জমির পাট্টা হয় সেই পাট্টা প্রথা শুরু করেছিল শেরশাহ সুরি। এরপর 38 এটা দেখো, 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের জয়ের পর অস্ট্রেলিয়া কততম বিশ্বকাপ জিতল? তো এটা ষষ্ঠ হবে, অপশন বি সঠিক উত্তর, ষষ্ঠতম। এরপরে দেখো 39 দাগেরটা, সম্প্রতি কোন রাজ্যে ইন্টিগ্রেটেড সিমুলেটর কমপ্লেক্স ধ্রুব গড়ে উঠেছে? তো এটা কেরলে গড়ে উঠেছে, অপশন ডি সঠিক উত্তর, কেরল। এরপরে 40 দাগেরটা দেখো, সম্প্রতি সরোজা বৈদ্যনাথন মারা গেল, ইনি কোন পেশার সাথে যুক্ত? সঙ্গীত, নৃত্য, অভিনয় নাকি রাজনীতি? তো ইনি ভারতনাট্যের সাথে যুক্ত, তার মানে নৃত্যের সাথে যুক্ত, অপশন বি নৃত্যের সাথে যুক্ত। আর এই যে ভারতনাট্যম নামটা যখনই আসলো তোমাদের মনে করতে হবে যে ভারতনাট্যের সাথে যুক্ত আরও কিছু ব্যক্তি আছে, তাদের নাম হচ্ছে পদ্ম সুব্রমণিয়াম, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী অরুণডালে, এস.কে. সরোজ, বিজয়ন্তী মালা, লীলা জ্যাকসন, এগুলি সব হচ্ছে ভারতনাট্যের সাথে যুক্ত। তো আজকের মতো এটুকুই, আর পরের সেটে নতুন কিছু নিয়ে আলোচনা করব। এবং তোমাদের কোনো প্রশ্ন নিয়ে যদি অবজেকশন থাকে বা কনফিউজ থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। আর ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।